আমি পদ্মজা, পর্ব ২৬। দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল ১০টা বাজে, অথচ কুয়াশার চাদরে চারিদিক ঢাকা। বালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মজা। মনটা কু গাইছে, বুকে অজানা একটা ঝড় বইছে। স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না। ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত। প্রায় ৪ মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসছে না। পদ্মজা ৯টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা। বিছানায় পা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। একটা সুন্দর স্বপ্ন দেখে, হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে। পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে। পদ্মজা কথা বলতেই ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে আসলো। আপা, আপা, আমি তোমার গলার স্বর শুনতেছি, তুমি শুনছো? শুনছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো। তুমি কেমন আছো? আমার বিশ্বাস হচ্ছে না, তোমার গলার স্বর শুনছি। আচ্ছা শোন, বলল পদ্মজা। বলো আপা। আশেপাশে কেউ আছে? খালাম্মা আছে। এই বাড়িতে আর আসবি না। আমি যতদিন না আসবো, মনে রাখবি? কেন? কেন আপা? মানা করেছি, শুনবি কথা। আচ্ছা, কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলাভের বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো। ধুর, আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো, এরপর প্রতিদিন আমাদের কথা হবে। এখন আমার মানা শোন। টাকা কই পাবে? সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন। আমি মানা করেছিলাম, বললেন তুমি আনন্দে থাকলে আমার সুখ। তোমার সুখের জন্য এখন আমার সব। আর কি বলার? দুলাভাই খুব ভালো, তাই না আপা? হুম। আম্মার শরীর ভালো আছে? আছে, আগের চেয়ে ভালো। খেয়াল রাখিস আম্মার। রাখবো আপা। বাতাসটা বেড়েছে, পদ্মজার গা কাটা দিচ্ছে। আচমকা ঘুমটা ভেঙে যায়। চট করে উঠে বসে। হাতের দিকে তাকিয়ে দেখলো টেলিফোন নেই। একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল। পদ্মজা দেয়াল ঘড়িতে দেখে ১১টা বাজে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে। সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা যাবে ভাবা হাস্যকর। পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে। পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছা করছে। সে দীর্ঘশ্বাস ছাড়ল। রান্নাঘরে যেতে যেতে ডাকলো, মনা। পরক্ষণে মনে পড়ল মোনা বাসায় নেই। ২ দিন আগে বাড়িতে গিয়েছে। খুব একা লাগছে তার। সবকিছুই রান্না করা আছে, আর কি রাঁধবে? ১ কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মজা ১ কাপ চা নিয়ে ড্রয়িং রুমে জানালার পাশ ঘেঁষে বসলো। গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিল, সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া, কত লোভনীয় সেই দিনগুলো। কলিং বেল বেজে উঠল। অসময়ে কলিং বেল শুনে পদ্মজা অবাক হলো। আমির তো এখন আসবে না, ২ ঘন্টা আগেই বের হলো। তাহলে কে এসেছে? গায়ে শাল টেনে নিল সে। এরপর দরজা খুলল। দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে। পদ্মজা অবাকে জানতে চাইল, এত দ্রুত? তৈরি হও, বাড়িতে যাব। পদ্মজা চোখের পলক ফেলে আবার তাকালো। বলল, বাড়িতে মানে অন্দলপুর? আমির দরজা লাগিয়ে দিয়ে বলল, হুম, দ্রুত যাও, শাড়ি পাল্টাও। পদ্মজার উৎকণ্ঠা হুট করে যে, কেন, কোনো খারাপ খবর আছে? আমির হেসে বলল, তেমন কিছু না। কদিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো, তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম। তোমার কলেজ তো শীতের বন্ধ আছে। আমি ১ সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি। আর আলমগীর ভাইয়া এসেছে, কোনো চিন্তা নেই। এবার দ্রুত যাও, ট্রেন ১২টায়। আজকের শেষ ট্রেন কিন্তু এটাই। আমি তৈরি আছি, শুধু লাগেজে ২-৩টা শার্ট ঢুকিয়ে নিলেই হবে। পদ্মজা আর কিছু বলল না। ছুটে যায় ২ তলায়। তার হৃৎপিণ্ড খুশিতে দামাদামা বাজাচ্ছে। ১০ মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজ গুছিয়ে ফেলে। দুজন বেরিয়ে পড়ে। গন্তব্য অন্দলপুর। দীর্ঘ ৮ মাস পর জন্মস্থান, জন্মদাত্রী, জন্মদাতা, ভাই বোনকে সবাইকে দেখতে পাবে পদ্মজা। ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টের পাচ্ছে না সে। কেবিনে ঢোকার পর থেকে বারবার এক কথাই বলে চলেছে পদ্মজা, কতদিন পর যাচ্ছি। আম্মা হুট করে আমাকে থেকে জ্ঞান না হারিয়ে ফেলে। পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে। আমির হাসলো। পদ্মজার ১ হাত মুঠোয় নিয়ে বলল, আসো গল্প করি। পদ্মজা তাকালো। তার চোখ দুটি হাসছে, চিকমিক করছে। সে প্রশ্ন করলো, আলমগীর ভাইয়া আমাদের বাসায় উঠবেন? না, অফিসেই থাকবে। রানী আপা ভালো আছে? কিছু বলেছে? আমির চুল ঠিক করতে করতে ব্যথিত স্বরে বলল, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট করতে দিল না, এরপর মৃত বাচ্চা জন্ম দিল। এখন অবস্থা আরো করুন, ঘরেই বন্দি। ইস, খারাপ লাগে ভাবলে। মানুষের কপাল এত খারাপ কি করে হয়? মোড়ল বাড়ির সড়ক দেখা যাচ্ছে। পদ্মজা খুশিতে আত্মহারা। দ্রুত হাঁটছে। সে কখনো বাহারি শাড়ি বোরকা পরে না, আজ পরেছে। শাড়ি বোরকা দুটোতেই ভারী কাজ, চকচক করা ছোট বড় পাথর। দেখলে মনে হয় হীরা পান্না চিকচিক করছে। সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী। কোনো কমতি নেই তার জীবনে। মোড়ল বাড়ির গেটে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নিভে যায়। পূর্ণা প্রেমা দাঁড়িয়ে আছে। দুজনকে চেনা যাচ্ছে না। শুকিয়ে কয়লা হয়ে গেছে। চোখ গর্তে ঢুকে গেছে। গাল ভাঙা, গায়ে শুধু হাড্ডি। মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে। পূর্ণা পদ্মজাকে দেখে আপা বলে কেঁদে উঠল।
ছুটে না এসে মাটিতে দপ করে শব্দ তুলে বসে পড়ল। প্রেমা দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। পদ্মজা বাকরুদ্ধ, অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে। চোখ দুটো খুঁজতে থাকলো মাকে। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের চোখ অস্থির। পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল আর চোখে দেখে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। কেন আসছে না ছুটে? কিসের এত কষ্ট ওর? পদ্মজা এগিয়ে আসে, পূর্ণাকে টেনে তুলে ক্ষীণস্বরে বলল, এত শুকিয়েছিস কেন? আম্মা, আম্মা ভালো আছে? আপা, আপারে বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। পদ্মজা ঘরের ভেতর তাকায়। কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার। পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভেতর ঢুকলো পদ্মজা। সদর ঘরে চেনা অনেকগুলো মুখ, প্রতিবেশী সবাই। আপন মানুষগুলো কোথায়? পদ্মজা আরো 2 পা এগিয়ে আসে। উঠান থেকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসে, পদ্ম আইসে রে পদ্ম। সদর ঘরের মধ্যখানে পাটিতে শুয়ে আছেন হেমলতা। গায়ের উপর কাঁথা, মেরুদণ্ড সোজা করে শুয়ে আছেন। গোলাপ জলের ঘ্রাণ চারপাশে। পদ্মজার বুকের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করলো। বুকে এত ব্যথা হচ্ছে সে হেমলতার পাশে বসলো। নিঃসঙ্গ গলায় ডাকলো, আম্মা, ও আম্মা। হেমলতা পিটপিট করে তাকান। চোখ দুটি ঘোলা, গাল ভেঙে গেছে। চোখ দুটি গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে। পদ্মজার দিকে তাকিয়ে অবাক চোখে সরিয়ে নিলেন। চিনতে পারলেন না। পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল হেমলতার হাতে। তাতেও হেমলতার ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মতো ঘরের ছাদে তাকিয়ে আছেন। মঞ্জুরা সদর ঘরে ঢুকে বিলাপ শুরু করেন। পদ্মজা জোরে চেঁচিয়ে উঠল, চুপ করো, কেউ কাঁদবে না, চুপ করো। সবার কান্না থেমে যায়। পদ্মজা হেমলতাকে বলল, ও আম্মা, কথা বলো। আমি তোমার পদ্মজা, তোমার আদরের পদ্মজা। আম্মা 4 মাস ধরে কাউকে চিনে না আপা। পূর্ণা ডুকরে কেঁদে উঠল। পদ্মজার চোখ পড়ে সদর ঘরের কোণে। মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন। মানুষটাকে চেনে যাচ্ছে না একদমই। পিঠের হাড্ডি ভেসে আছে। পদ্মজা বাকিন হয়ে পেরেছে। কিছু বলবে নাকি কাঁদবে? বুকে কেমন যেন হচ্ছে। শরীরের শক্তি যেন চুষে নিয়েছে। পদ্মজা 2 হাতে হেমলতার মাথা তুলে ধরল। হেমলতা তাকান, নিষ্পান চাহনি। হেমলতার মাথাটা পদ্মজার বুকের সাথে জড়িয়ে ধরে আকুল ভরা কণ্ঠে বলল, একবার কথা বলো আম্মা, একবার 2 হাতে জড়িয়ে ধরো। হেমলতার হাত দুটো নেতিয়ে আছে মাটির উপর। পূর্ণা খেয়াল করে হেমলতার হাত দুটি কাঁপছে। চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার, কিন্তু পারছেন না। তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছেন? পদ্মজা কাঁদতে থাকলো। অনেক অনেক কিছু বলছে, কারো কথা কানে ঢুকছে না। শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হেমলতা, হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজরানী। স্বপ্ন তো সব পূরণ হয়নি, এ তো কথা ছিল না। তবে কেন এমন হচ্ছে? পদ্মজার বুক ছিঁড়ে যাচ্ছে। যন্ত্রণায় সারা শরীর বিষিয়ে যাচ্ছে। কাপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেলো পদ্মজা। ভারী করুণভাবে বলল, ও আম্মা, কোথায় হারালো তোমার তীক্ষ্ণ দৃষ্টি, ছাঁচালো কণ্ঠ? কেটে যাই অনেকটা মুহূর্ত। কাছের মানুষেরা ছাড়া আর কেউ নেই। কারোর মুখে রা নেই। হেমলতার মতো সবাই বাকি নিস্তব্ধ। কেউ খায়নি। বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেঁধেছেন। প্রেমাপ্রান্ত আমির ছাড়া কেউ খেলো না। পদ্মজাকে অনেক চোরাচুরি করেছে আমির। পদ্মজা খেলো না। আমিরও আর ঘাটল না। পদ্মজা জানতে পারল 2 মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন। 1-2টো কথা বলেন মাঝে মাঝে। 4 দিন ধরে তাও বলেন না। গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে। এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়ে যাবে। হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে। তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে। মোর্শেদ অনুরোধ করে বলে পদ্মজার আমিরকে খবর দিতে। ওরা যেন দ্রুত চলে আসে। রাতের ট্রেনে সকালে গোডাউন পৌঁছে আলমগীর। আমিরকে সব বলে। আমির সব শুনে আর দেরি করেনি। পদ্মজাকে নিয়ে চলে আসে। পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি। পদ্মজা এত সব জেনে কিছু বলল না। অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে। কারো কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার। হেমলতা কিছুতেই কথা বলছেন না। একটু আড্ডো, পানির বেশি আর কিছুই খাচ্ছেন না। গায়ে মাংস বলতে নেই, চামড়া ঝুলে গেছে। পদ্মজা হেমলতার পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল। এরপর অবস্থায় অজু করালো। ঠোঁট ভেঙে কেঁদে আরো একবার আকুতি করলো, একবার কথা বলো আম্মা, একবার ডাকো পদ্মজা বলে। হেমলতা তাকালেন, কিছু বললেন না। তাকিয়েই রইলেন। মাঝরাতে যখন সবাই ঘুমে, পদ্মজা জেগে। ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেল। তার চোখ দুটি পলক ফেলছে না। মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরঘুর করছে। তার মাকে নিয়ে যেতে। ঝিঝি পোকার ডাক, শেয়ালের হাঁপ ছাড়িয়ে যেন কারো পায়ের শব্দ শুনতে পারছে। অবচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে। পদ্মজার বুকে ভয় জেঁকে বসে। চোখ ফেটে জল বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করছি, আমার মাকে কষ্ট দিবেন না। মুখে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টায় বারবার ব্যর্থ হতে থাকলো পদ্মজা। কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে। ঠান্ডায় শরীর জমে গেছে। চোখটা লেগেছে মাত্র। তখনই দপদপ একটা শব্দ ভেসে আসে। পদ্মজা চমকে তাকালো। হেমলতা হাত দিয়ে মাটি খামড়াচ্ছেন। শরীর কাঁপছে।
পদ্মজার নিঃশ্বাস থেমে যায়। হেমলতার এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল, আম্মা, আম্মা, যেও না আমাকে ছেড়ে। ও আম্মা, আম্মা, আমার কষ্ট হচ্ছে আম্মা। তোমার খুব কষ্ট হচ্ছে? আম্মা, পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না। আম্মা, আম্মা। পদ্মজা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে থাকে। সবার ঘুম ছুটে যায়। একসাথে করুণ কান্নার স্বর ভেসে উঠল মোড়ল বাড়ি। পদ্মজা কাউকে অনুরোধ করে বলে, নিয়েন না আমার আম্মাকে, কষ্ট দিচ্ছেন কেন এত? আমার আম্মার কষ্ট হচ্ছে। আম্মা, ও আম্মা, আম্মা, আমাকে ছেড়ে যেও না। পদ্মজা কাঁদতে কাঁদতে সূরা ইয়াসিন পড়া শুরু করলো। হেমলতা শেষবারের মতো উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।